সাঁইত্রিশ ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও ভিসির পদত্যাগ দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা। সম্প্রতি জানিয়ে রাত 9:30টায় শাহবাগ ব্লকেট। দ্রুত জুলাই সনদ করে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব বলছে বিএনপি। এনডিএম ও গণফোরামের সঙ্গে বৈঠক, মিথ্যাচার প্রতিহতে তারেক রহমানের আহ্বান। রোহিঙ্গা সংকটে অস্থিতিশীল পুরো অঞ্চল, গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা। দ্রুত প্রত্যাবাসনে একমাত্র সমাধান কাতারের সহায়তা কামনা। গোল্ডেন ভিসায় দুবাইয়ে 450 ব্যক্তির সম্পদের পাহাড়, 70 জনকে শনাক্ত। আয়কর নথি তলব করে এনবিআরকে দুদকের চিঠি। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় বিক্ষোভে উত্তাল ভারত। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি, জড়িতদের দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি শান্ত বাজারে আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ার নাফি এবং আমি তানজিলা খান মেম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় 37 জনের বহিষ্কারাদেশ বাতিল ও হল খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। বলছেন ভিসির পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এরই মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা, ইউজিসির প্রতিনিধি দল ও শিক্ষকদের আলোচনা হলেও সমাধান আসেনি। রামিম চৌধুরীর প্রতিবেদন। গত কয়েকদিনের মতো ভিসির পদত্যাগের এক দফা দাবিতে অনশন বিক্ষোভ চলমান রেখেছেন শিক্ষার্থীরা। বিকেলে সাদা কাপড় মাথায় বেঁধে কাঁধে প্রতীকী কাফন নিয়ে মিছিলে নামেন তারা। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। বেশ কিছুক্ষণ কথা বলেন অনশনরত শিক্ষার্থীদের সাথে। দ্রুত সমস্যার সমাধান হবে শিক্ষার্থীদের এমন আশ্বাস দেন উপদেষ্টা। আইনের প্রতি আস্থা রেখে শিক্ষার্থীদের অনশন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তারা একটা আমাদেরকে দেবেন, সাজেশন দেবেন, রেকমেন্ডেশন দেবেন এবং সেই হিসেবে আমাদের পরবর্তী যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে। শিক্ষা উপদেষ্টা কুয়েট ছাড়ার পরেই দুপুরে বিশ্ববিদ্যালয়ে শুরু হয় জরুরি সিন্ডিকেট সভা। 102তম সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বুধবার থেকেই হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেট সভায়। তবে এই ভিসির নেতৃত্বাধীন সকল সভা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। শিক্ষকরা সবসময় সহযোগিতা করেছি, চেষ্টা করেছি। যেহেতু এখন সরকার এখানে হস্তক্ষেপ করেছে, ভাইস চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো দোষ থাকে, ওনারা কোনো ত্রুটি খুঁজে পান, ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। শিক্ষককে অপমান করা, অপদস্থ করা, ভিসির গায়ে থুতু মারা, কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, এগুলো না করে যদি তারা আমাদের সাথে আলোচনা করতো যে স্যার এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতিমুক্ত রাখতে চাই, উন্নত করতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা উজাড় করে দিতাম। এর আগে সংকট সমাধানে দিনভর কুয়েটের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে আলোচনা করেন ইউজিসির 3 সদস্যের প্রতিনিধি দল। দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান দলটির আহ্বায়ক। আমাদের একটা খুব তিক্ত স্মৃতি আছে সাস্ট নিয়ে। এভাবেই কমিটমেন্ট দিয়েছিল শিক্ষকেরা এবং স্বনামধন্য মানুষেরা, শেষ পর্যন্ত সেটা সমাধান কিন্তু করেননি, যার ফলে একটা সামগ্রিক অনাস্থা আছে। শিক্ষার্থীদের স্বার্থটাকে কেন্দ্রে রেখেই আমরা একটা সুষ্ঠু সমাধান দিতে, কিন্তু এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে না গেলে প্রতিষ্ঠানের ডিগনিটিটা রক্ষা করা যায় না। কুয়েটের বর্তমান পরিস্থিতি নিয়ে সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শিক্ষকদের নানাভাবে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ জানান তারা। তবে শিক্ষকদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এখনো পর্যন্ত শিক্ষার্থীরা তাদের এক দফাতে অনড় রয়েছেন। অনশনে 3 দিন ধরে না খেয়ে থাকার কারণে একের পর এক অসুস্থ হচ্ছেন অনশনরত শিক্ষার্থীরা।
সকালে 4 জনকে নেওয়া হয়েছে মেডিকেল সেন্টারে। এ নিয়ে অসুস্থ হয়ে অনশন স্থান ছাড়তে হয়েছে 9 জনকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বাকিদের। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার পর থেকে নানা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরবর্তীতে গত 13 এপ্রিল ক্যাম্পাসে ঢুকে হল খুলে দেওয়ার জন্য দাবি করলেও কর্তৃপক্ষ সাড়া দেয়নি। তারপর থেকে শিক্ষার্থীদের দেওয়া 6 দফা দাবি পরিণত হয় ভিসি বিরোধী আন্দোলনে। এখন খুলনা। এদিকে কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে সংহতি জানিয়ে রাত 9:30টায় শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করবে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তারা এই কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষার্থীরা বলেন, কুয়েটে শিক্ষার্থীদের উপর অমানবিক আচরণ করে উপাচার্য পদত্যাগ করতে রাজি হচ্ছে না। স্বৈরাচারী আচরণ না করে পতিত আওয়ামী লীগ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান তারা। পরে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়া একই দাবিতে আরও 16 জন শিক্ষার্থী মঙ্গলবার সন্ধ্যা থেকে অনশন করছে রাজু ভাস্কর্যে, যাদের 2 জন গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়। শিক্ষা উপদেষ্টা বা ইউজিসি চাইলে এক সাইনের মাধ্যমে এই দালাল সন্ত্রাসের আশ্রয়দাতা ভিত্তিকে অপসারণ করতে পারত, সেটা তারা করে নাই। কারণ তারা চায় এটা নিয়ে রাজনীতি করতে। আমরা এ ধরনের অপরাজনীতি হতে দেব না, দিতে পারি না। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে গাইবান্ধার ভবানীপুর গ্রাম থেকে পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, জনৈক এরশাদ হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার 3 আসামি কামাল শেখ, আলভি হোসেন ও আলামিন 7 দিনের রিমান্ডে আছেন। বারবার তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়াচ্ছে রাজধানীর ঢাকা আইডিয়াল ও সিটি কলেজ। সমস্যার সমাধানে রাজধানীর ধানমন্ডি থানায় এই 3 কলেজের প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। এই মুহূর্তে সেখানে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আমাদের মধ্যে ইন্টারাকশন বাড়ানোর জন্য এই বিভিন্ন কলেজের টিচারদের মধ্যে, প্রশাসনের মধ্যে ইন্টারাকশন বাড়ানোর জন্য এবং তথ্য আদান প্রদানের জন্য, যাতে ছাত্ররাও জানে যে আমাদের এই কলেজের টিচারদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। তাহলে ছাত্ররা যদি সেটা জানে, অবশ্যই তারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হবে না বলে আমরা মনে করি। এগুলো আসলে একটা কারণে তো হয় না। ইতিপূর্বেও আপনাদের সাথে বলেছি যে নির্দিষ্ট কোনো কারণ না, খুব সিলি ম্যাটার নিয়ে, সামান্য বিষয় নিয়ে লাগে। হয়তো তারা নিজেরাও জানে না, এক জায়গায় চা খেতে গেছে কিংবা কোনো রেস্টুরেন্টে খেতে গিয়ে দেখা গেল তাদের চেয়ার টানাটানি নিয়েই তাদের মধ্যে কথা কাটাকাটি হলো। তারপরে এক সময় তারা জানতে পারলো যে একজন ঢাকা কলেজের ছাত্র আর একজন সিটি কলেজের ছাত্র কিংবা আইডিয়ালের ছাত্র। তখন তারা তাদের বন্ধুদেরকে ডেকে নিয়ে আসে, এই ব্যাপারে সম্পৃক্ত করে, তারপরে সংঘর্ষে লিপ্ত হয়, ছড়িয়ে পড়ে সবার মাঝে। এইভাবে ছোট্ট একটা বিষয় থেকে অনেক বড় ইস্যুতে তারা পরিণত করে। ব্যক্তিগত সম্পর্ক নিয়েও দেখা যায় যে বড় একটা ক্ল্যাশ তারা তৈরি করে। আসলে নির্দিষ্ট কোনো কারণ আমরা সবসময় খুঁজে পাই না, সামান্য বিষয় নিয়ে লাগে, আর ঘটনা ঘটার পরে আমরা জানতে পারি। এই হলো অবস্থা। 3 কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল আর আইন শৃঙ্খলা বিষয়টা যারা দেখেন প্রত্যেক কলেজে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। আজ এবং আগামীকাল 2 দিন আমরা ক্লাস আছে।
এই যে বললাম, আমরা যাতে রেগুলার সে ক্লাসে এসে সুষ্ঠুভাবে ক্লাস করতে পারে, সংঘর্ষ এড়ানোর জন্য আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো আমরা বাস্তবায়নের পদক্ষেপ নেব। রাস্তায় পুলিশ আমাদেরকে, পুলিশ ফোর্স এবং সেনাবাহিনী সদস্যরা আমাদেরকে সহযোগিতা করবেন, এ ব্যাপারে তারা কথা দিয়েছেন। ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ এদেশের ঐতিহ্যবাহী দুটো শিক্ষা প্রতিষ্ঠান। স্বস্বক্ষেত্রে এদেশের শিক্ষা বিস্তারে দুটো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইডিয়াল কলেজও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাম্প্রতিককালের এই 2-3 কলেজের ছাত্রদের পারস্পরিক সংঘাত, সংঘর্ষ, সহিংসতার ঘটনায় আমরা রোহিঙ্গা সংকট শুধু মানবিক উদ্বেগের বিষয় নয়, এর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে। দ্রুত প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে গোলটেবিল বৈঠকে অবিলম্বে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। কাতার থেকে আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। প্রধান উপদেষ্টার কাতার সফরের দ্বিতীয় দিনের ব্যস্ততা শুরু রোহিঙ্গা সংকট নিরসন নিয়ে। একদিকে চলছে আর্থনা সামিট, অন্যদিকে প্রধান উপদেষ্টা ব্যস্ত বাংলাদেশ কাতারের দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে। আর্থনা সামিটের সাইডলাইনে কাতার সময় সকাল 8টায় দেশটির আমিরের বোন শায়েখা মায়েশা হিন্দ বিনতে হামাদ আল থানির সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। প্রায় 2 ঘন্টা ধরে চলতে থাকে দ্বিপাক্ষিক গোলটেবিল এই বৈঠক। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য কাতারের সহযোগিতা কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। কাতার আমাদেরকে প্রচুর এখানে সাহায্য করছেন এবং আমরা মনে করছি যে এই সাহায্যটা সামনে কন্টিনিউ করবে এবং আরও বাড়বে। প্রেস সচিব জানান, রোহিঙ্গা সংকট শুধু মানবিক উদ্বেগ নয়, এর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চতর সভায়ও কাতারকে পাশে চেয়েছেন প্রধান উপদেষ্টা। ইউএন এই যে সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে, এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে। এইটারই ধারাবাহিকতায় আজকে এখানে একটা বড় সম্মেলন হলো। রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি করণীয়, এবং এই পুরোটা এই আর্থনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। পরে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে এসএফএক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার সাক্ষাৎ করেন। উভয়ে বাংলাদেশে এসএফএক্স স্যাটেলাইট পরিষেবা শিগগিরই চালু করার ব্যাপারে চূড়ান্ত পর্বের সহযোগিতা নিয়ে আলোচনা করেন। পরে সাইডলাইনে কাতারের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিকে কাতারের বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক করেছেন সফররত বাংলাদেশ প্রতিনিধি দল। শেষ হলো দ্য আর্থনা সামিট 2025। কাতারের দোহায় অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইডলাইনে বৈঠক করেছেন কাতার সরকারের অনেক উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সঙ্গে। উঠে এসেছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়, তবে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা সংকট এবং এলএনজি সেক্টর। এখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করার পর কাতার থেকে সরাসরি প্রধান উপদেষ্টা চলে যাবেন ইতালির রোমে। সেখানে গিয়ে পোপের শেষ শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেবেন তিনি। কাতারের দোহা থেকে বেলায়েত হোসাইন, এখন। দ্রুত রোডম্যাপ ঘোষণা ও ডিসেম্বরের নির্বাচনের দাবিতে বিএনপির সাথে একমত হয়েছে এনডিএম ও গণফোরাম। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে দল দুটির সাথে বৈঠক করে লিয়াজু কমিটি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। 24-এর ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন পরিস্থিতিতে করণীয় ঠিক করতে আগস্ট মাসেই সমমনা দলগুলোকে নিয়ে ধারাবাহিক বৈঠকে বসেছিল বিএনপি। এর মাসখানেক পর থেকেই দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছে দলটি।
রাজনীতির ধারাক্রমে ভোটাধিকার ফিরিয়ে আনার দাবি বিএনপি যেমন করছে, তেমনি চলমান সংস্কার নিয়ে দলটির অবস্থান রাজনীতিতে বহুমাত্রিক আলোচনার জন্ম দেয়। তাই চলতি বছর ডিসেম্বরে নির্বাচনের দাবিতে নিজেদের অবস্থান জোরালো করতে পুরনো মিত্রদের সাথে সম্পর্ক উন্নয়ন ও বোঝাপড়া বাড়াতে আবারও বৈঠক শুরু করে বিএনপি। এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে গুলশান দলের চেয়ারপারসন কার্যালয়ে এনডিএম ও গণফোরামের সাথে বৈঠক করে দলটি। বৈঠক শেষে এনডিএম ও গণফোরামের দুই শীর্ষ নেতা বলেন, দ্রুত রোডম্যাপ ঘোষণা ও ডিসেম্বরে নির্বাচনের দাবিতে বিএনপির সাথে একমত হয়েছেন তারা। মেজরিটি সবাই চান যত শীঘ্রই একটা সঠিক নির্বাচন বাংলাদেশের জনগণকে পৌঁছে দেওয়া যায়, এবং এই জায়গা থেকে আমরা বিশ্বাস করি, যদিও সরকার বলেছে ডিসেম্বর থেকে তারপরের জুন পর্যন্ত, অনেকগুলো রাজনৈতিক দল ডিসেম্বরে একমত হয়েছে, যদি সবাই মিলে ডিসেম্বরে একমত পোষণ করে তাহলে এনডিএম এর জায়গা থেকে আমরাও ডিসেম্বরে একমত পোষণ করব। আমরা বারবার বলে আসছি যে সরকার যাতে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে, কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের কাছে এই নির্বাচন নিয়ে বিভিন্নমুখী কথা ছাড়া নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ বা রোড ম্যাপ পাইনি। লিয়াজো কমিটির বৈঠকে নেতৃত্ব দেয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের ক্ষণ ঘোষণা না করায় শঙ্কা তৈরি হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা সবাই বলছি ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করা হবে। যদি তাই হয়ে থাকে, কোথায় ঐক্যমত হয়েছে জনসম্মুখে তুলে ধরলেই তো হয়। তাইলে সংস্কার নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে সেটা থাকবে না, সেটা পরিষ্কার হয়ে যাবে, এবং নির্বাচনের দিনক্ষণ দিতে তাহলে অসুবিধা কোথায়? এদিকে সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, যে সংস্কার দেশের বিপর্যয় ঘটাবে সেসব সংস্কারের প্রয়োজনীয়তা নেই। আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায়, এই দেশকে আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে। খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম। আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেই সকল রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে বলে মনে করছে বিএনপি ও তার মিত্র দলগুলো। বিদেশি কিছু জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। জুলুম করে নয়, ৩১ দফা বাস্তবায়ন করাই হবে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্রতিশোধ। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রংপুর, সৈয়দপুর ও নীলফামারী নেতাকর্মীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের জীবনমান উন্নয়ন। দেশ গঠনের জন্য ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান নেতাকর্মীদের প্রতি। সে সাথে সকল মিথ্যাচার প্রতিহত করার নির্দেশ দেন। উত্তরবঙ্গের নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমাদের লক্ষ্য, রাজনীতির লক্ষ্য, আমাদের রাজনীতির উদ্দেশ্য, আমরা বলতে আমি বোঝাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উদ্দেশ্য হচ্ছে দেশ এবং এই দেশের মানুষ। কিভাবে কোন কাজটি করলে একজন সাধারণ মানুষ, সে শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক হোক, সে একজন কৃষক হোক, সে একজন ছোট ব্যবসায়ী হোক, বা যে পেশারই হোক না কেন, সে আজ যেমনই আছে আগামীকাল যাতে একটু বেটার থাকে, ভালো থাকে, তার ভবিষ্যৎটা যাতে একটু ভালো হয়, তার পরিবারের ভবিষ্যৎ, তার সন্তানদের ভবিষ্যৎ যাতে আগামী দিন আরেকটু ভালো হয়। আমাদের রাজনীতির মূল বিষয় এটাই। দেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে 450 ব্যক্তি সম্পদের পাহাড় গড়েছেন এমন অভিযোগের অনুসন্ধান করছে দুদক। এর মধ্যে 70 জনকে শনাক্ত করে তাদের আয়কর নথি তলব করে এনবিআরের চিঠি পাঠানো হয়েছে। একইভাবে পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতির খোঁজে বিভিন্ন দফতরে পাঠিয়েছে যেটি। সংস্থাটির কমিশনার জানান, পাচারকারীরা শয়তানের মতো, তাদের ধরতে অত্যন্ত কঠোর অবস্থানে দুদক। আরো জানাবেন নাজমুল সাকিব। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন 459 বাংলাদেশি। তাদের নামে 972টি প্রপার্টি কেনার তথ্য রয়েছে। এমন অভিযোগের অনুসন্ধানে নেমে তাদের মধ্যে 70 জনকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন। এই 70 জনের কর শনাক্তকরণ নম্বর সহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে এনবিআরের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে সংস্থাটি।
একইভাবে অর্থ পাচার ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের তথ্য চেয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে দুদক। আমাদের যে টিম গঠন করা হয়েছে তারা এই সংক্রান্ত দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য যা যা করণীয় সবই করবেন। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক কমিশনার জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে আইনের সবগুলো ধাপ ব্যবহার করা হচ্ছে। ছাড় পাবে না বিদেশে অর্থ পাচারকারীরা। পাচারকারীদের সম্পর্কে কেউ আমরা জেনে শুনে কি চুপ থাকবো? কিন্তু পাচারকারীকে ধরা বড় মুশকিল। পাচারকারী শয়তানের মতো। শয়তান ওই আপনার শিরায় উপশিরায় যায়, শয়তান দেখা যায় না। শয়তানের কর্মকাণ্ডগুলো মানুষ দুর্ভোগে ভোগ করে। পাচারকারীর জন্য আমরা দুর্ভোগ ভোগ করছি। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 9.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সাবেক প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়। নাজমুস সাকিব, এখন, ঢাকা। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলামের স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। অবরুদ্ধ করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলামের একাধিক ব্যাংক হিসাব। এছাড়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শফিকুল ইসলামের 56টি ব্যাংক হিসাব ও সিটিজেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান তৌফিক করিমের 38টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নেত্রকোনা 2 আসনের সাবেক এমপি আরিফ খান জয়ের উপর। বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার 1.5 মাস পর শুরু হলো বিচার কাজ। এই মামলায় হিটু শেখ সহ 4 জনকে আসামি করে অভিযোগপত্র গঠন করা হয়েছে। এছাড়া আগামী রোববার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। বিস্তারিত প্রতিবেদনে। মাগুরায় ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার 8 বছরের শিশু আছিয়ার ঘটনায় উত্তাল হয় সারা দেশ। ধর্ষকের ফাঁসির দাবিতে জেলায় জেলায় মিছিল, বিক্ষোভ সমাবেশ, সড়ক মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা। গেল মাসের 6 তারিখ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালি গ্রামের বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখের কাছে ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয় 8 বছরের শিশু আছিয়া। উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়াকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মৃত্যু হয় তার। আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দাবি ওঠে আইন পরিবর্তনের। এরপরই দ্রুত বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেয়। ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন, শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত সহ 20 মার্চ নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনের অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। একই সঙ্গে 3 মাসের মধ্যে বিচারের আশ্বাস দেয়া হয়। বুধবার সকালে মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামিকে আদালতে হাজির করা হয়। এর আগে গত 13 এপ্রিল মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে প্রধান আসামি করা হয় হিটু শেখকে। এছাড়া বোনের স্বামী সজীব শেখ, ভাসুর রাতুল শেখ এবং শাশুড়ি জায়দা বেগমের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই অভিযোগপত্রের শুনানি হয়। এই দিন আসামিরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন। তবে এর আগে হিটু শেখ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজকে বিজ্ঞ আদালত প্রসিকিউশন ডকুমেন্টস পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে 1 নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003 এর 9 এর 2 ধারায় এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের 506 এবং 201 ধারায় চার্জ গঠন করেছেন। লার্নেড কোর্ট তখন তো বলছেন তাদেরকে যে প্রপার ওয়েতে অর্থাৎ জেলখানার মাধ্যমে লিগ্যাল এড অফিসে একটা আবেদন করলে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের সাথে লিগ্যাল এড অফিস একটা আইনজীবী নিয়োগ করবেন। আগামী 27 এপ্রিল শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। এখন মাগুরা। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে এই মর্মে ডিএমপি কমিশনের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব
হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 9 এপ্রিল জেএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার তদন্তে উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার না করার নির্দেশ দেওয়া হয়। এরপর ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন। হাইকোর্ট তার আদেশে আসামি গ্রেপ্তারে ডিএমপির এ ধরনের বিজ্ঞপ্তি কেন বেআইনি হবে না জানতে চেয়ে রুলও জারি করে। এই বিজ্ঞপ্তি স্থগিত করার কারণে আসামি ধরতে পূর্বানুমতি লাগবে না। 2020 সালে ঢাকা ওয়াসা থেকে খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব বুঝে নেওয়ার পর গত জুন পর্যন্ত 29টি খাল ও একটি জলাধার সংস্কারে 61,68,00,000 টাকা খরচ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কথা ছিল খালে ফিরবে পানির স্বাভাবিক প্রবাহ, বর্ষায় নগরী জুড়ে কমবে জলাবদ্ধতা। যদিও কাজের কাজ কিছুই হয়নি। জুলাই আন্দোলন পরবর্তী পট পরিবর্তনে সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পর খাল সংস্কার শুরু করেছেন। গুঁড়িয়ে দেওয়া হয় মোহাম্মদপুর বসিলার হাইকার খাল দখলে নিয়ে গড়ে ওঠা স্থাপনা। আরো জানাবেন দেলোয়ার দোলন। খাল থেকে নৌকায় করে যাওয়া যাবে নদীতে। বিভিন্ন সময় খালের পরিষ্কার বা উচ্ছেদ অভিযানে এমন স্বপ্নের কথা শুনিয়েছেন ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র। 2020 সালের ডিসেম্বরে ঢাকা ওয়াসার কাছ থেকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব বুঝে নেওয়ার পর গত জুন পর্যন্ত 29টি খাল ও একটি জলাধার সংস্কারে 61,68,00,000 টাকা খরচ করেছে ঢাকা উত্তর সিটি। বুধবার রাজধানীর মোহাম্মদপুরে কাটাসুর খালের অবৈধ স্থাপনা ও ভবন উচ্ছেদে অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। স্থানীয়দের কাছে যা হাক্কাই খাল নামে পরিচিত। স্বাক্ষরবিহীন বা কোনো সিল ছাপ্পর ছাড়াই একটা নোটিশ জারি করা হয়েছে 3 দিনের ভিতরে এটাকে সাফ করে দেওয়ার জন্য। ওনাদেরকে বললাম যে আমাদেরকে আরেকটু সময় দেন, সেই সময়টুকু তারা দিতেছে না, তারা এখন এটা ভেঙে ফেলবে। আইক্কার খাল দখলের শুরুটা করেছিল মূলত সিটি কর্পোরেশন। বুদ্ধিজীবী কবরস্থানের দেয়াল নির্মাণ করা হয়েছে ঠিক খালের উপরেই। আর এভাবেই মূলত দখলের সূত্রপাত, আর তখনই মাঝ খালে এমন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। স্থানীয়রা বলছেন এক সময় এ খালে ছিল পানির প্রবাহ, চলাচল করত ছোট বড় নৌযান। এটা তো খাল ছিল না, এটা ধরেন সাগরের মতো যেরকম পানি ছিল, একটা সাগর বিল যেরকম পানি মানে বমু করে, কোনো কিছু দেখা যায় না, শুধু পানি দেখা যায়, এরমই ছিল এটা। খালটিতে পানির প্রবাহ ফেরাতে গুড়িয়ে দেওয়া হয় অবৈধ দুটি বহুতল ভবন। আমাদের সিয়াস খতিয়ানে এটাকে যেভাবে খাল দেখানো হয়েছে এবং ইতিপূর্বে আজকে থেকে 5-7 বছর আগে যেভাবে খাল ছিল, আমরা এটাকে ঠিক একইভাবে আমরা এটাকে খালে রূপান্তর করব। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানায়, এর আগেও কাটাসুর খালে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। তাদের পক্ষ থেকে লোকজন, আমাদের পক্ষ থেকে লোকজন এবং আরও যারা তৃতীয় পক্ষ আছে সবাইকে নিয়ে আমরা যৌথ জরিপ করি। যৌথ জরিপ করার পর আমরা দেখেছি যে এটা খালের ভিতরে আছে। সিটি কর্পোরেশনের এমন উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন নাগরিকরা। খাল ও জলাধারের প্রবাহ ফেরানো গেলে বর্ষায় হওয়া জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে নগরবাসী। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। এবার আন্তর্জাতিক। জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলার জড়িতদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে পেহেলগাম হামলার প্রতিবাদে উত্তাল গোটা ভারত। ভূস্বর্গ থেকে পাঞ্জাব, হরিয়ানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নেমে এসেছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও পাকিস্তানের বিরুদ্ধে স্লোগানও দিয়েছেন বিক্ষোভকারীরা। গদি সামলাতে ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। জম্মু কাশ্মীরের উত্তাপে জ্বলছে গোটা ভারত। পোড়ানো হচ্ছে সন্ত্রাসবাদীদের প্রতীকী পুতুল, দেয়া হচ্ছে পাকিস্তান বিরোধী স্লোগান। যদিও সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ। किस तरीके से कल कश्मीर में निंदनीय हरकत की गई और बुज़दिल हरकत की गई आतंकवादियों के द्वारा। कुछ लोग पर्यटक जो घूमने आए थे अपने परिवार के साथ और उनको वहां उनका नाम पूछिए उनको मारा गया, बड़ी शर्मनाक घटना है ये। काफ़ी सफ़र किया हमने पिछले 20 सालों से। अब 3-4 साल से हमारी इकोनॉमी थोड़ा ग्रो हो रही थी। आप तो देख रहे हैं अब क्या है, इसकी जितनी भी कंडेमिनेशन होगी एकदम।
রয়টার্স বলছে ভারতে 2008 সালে মুম্বাই হামলার পর বেসামরিকদের ওপর এটাই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। মঙ্গলবারের হামলার জেরে জম্মু কাশ্মীরে চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে এরই মধ্যে প্রাণ গেছে 2 সন্ত্রাসীর। রাজ্য জুড়ে বসানো হয়েছে অসংখ্য চেকপোস্ট। প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে পেহেলগাম হামলায় জড়িত 3 অস্ত্রধারীর স্কেচ ছবিও প্রকাশ করা হয়েছে। হামলার ঘটনায় ভারতের প্রতিরক্ষা দপ্তর আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও অবশেষে মুখ খুলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চিফ অব ডিফেন্স স্টাফ ও 3 বাহিনীর প্রধানের সাথে বৈঠক শেষে আশ্বাস দিয়েছেন এ হামলার জবাবে ভারত হাত পা গুটিয়ে বসে থাকবে না। হামলায় জড়িতদের পাশাপাশি যারা পেছন থেকে কলকাঠি নাড়ছেন তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। পেহেলগামের হামলাকে জাতীয় ঐক্য এবং অখণ্ডতার উপর আঘাত হিসেবে দেখছে কংগ্রেস। সর্বদলীয় বৈঠকের মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। The Congress party unequivocally condemns this cowardly act of terror and those responsible for it in the strongest possible terms. পেহেলগাম, গুলমার্গের মতো পর্যটক মুখর এলাকায় এমন পরিকল্পিত হামলার দায় এড়াতে পারছে না ভারতীয় সেনাবাহিনী, গোয়েন্দা বিভাগ সহ নিরাপত্তা এজেন্সিগুলো। পুরো বিষয়টি আরও স্পষ্ট হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর গতিবিধিতে। হামলার পর দিল্লিতে প্রথম ধাপে বৈঠক শেষ করেই প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেছেন পেহেলগামে। ঘটনাস্থল পরিদর্শন শেষে কথা বলেছেন ভুক্তভোগী পরিবারের সাথে, অংশ নিয়েছেন নিহতদের শেষকৃত্যানুষ্ঠানেও, আহতদের খোঁজ নিতে গেছেন হাসপাতালে। এদিকে হামলার একদিন পেরিয়ে গেলেও শঙ্কা কাটছে না পর্যটকদের। ভোরের আলো ফোটার সাথে সাথে অনেকেই ছেড়ে গেছেন হোটেল। স্থানীয় প্রশাসন বারবার তাদের আশ্বস্ত করলেও দিনভর দেখা গেছে পর্যটকদের জম্মু কাশ্মীর ছাড়ার হিড়িক। গোটা রাজ্যে এখনো বিরাজ করছে থমথমে পরিস্থিতি। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়দের শেষকৃত্য শেষে কাশ্মীরে অতিথি হয়ে আসা পর্যটকদের দেহাবশেষ কফিনে করে পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বার্তায় কাশ্মীরের সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ় বলেও উল্লেখ করেন তিনি। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যুতে নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এই ঘটনায় ভুক্তভোগী সবার প্রতি আন্তরিক সহানুভূতিও প্রকাশ করে বাংলাদেশ। আম্পায়ার্স কমিটির সভায় হেনস্থার শিকার হয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদের কাছে চিঠি দিয়েছেন ম্যাচ রেফারির দায়িত্বে থাকা দেবব্রত পাল। দেবব্রতের অভিযোগ, সভা চলাকালে আরেক ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের বাজে আচরণের শিকার হন এই ক্রিকেট সংগঠক। সবাই কোড অফ কন্ডাক্ট এবং অপরাধ বিবেচনায় একই রকম প্রটোকলটা আমরা মেনটেন করি। প্রটোকল মেনটেন করার কথা বলি, তখন আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল তিনি আমাকে বলে ওঠেন, আপনি আঙ্গুল তুলে কথা বলছেন কেন, এবং অত্যন্ত অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। আজকে সকালে আমি চিঠি বোর্ড প্রেসিডেন্ট বরাবর আমি চিঠি দিয়েছি, সব কিছু আমি উল্লেখ করে। ডিপিএল টেকনিক্যাল কমিটির কনভেনর দায়িত্ব পেয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আম্পায়ার এনামুল হক মনি উক্ত কমিটির আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন দায়িত্ব পেলেন দেশের অভিজ্ঞ এই ক্রিকেট বিশ্লেষক। এছাড়া মোহামেডান অধিনায়ক তাহিদ হৃদয়ের শাস্তি কমানোর প্রক্রিয়াটি ভুল ছিল বলে মন্তব্য করেছেন আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার মিঠু। নতুন আমরা সিসিডিএম অ্যাপয়েন্ট করেছে হচ্ছে আমাদের নাজমুল আবেদিন ফাহিম ভাইকে অ্যাজ টেকনিক্যাল কমিটির কনভেনর। আর আমাদের যা আপনারা দেখছেন, মানে এখানে যারা এগুলি সব এখন রেফার করে দেওয়া হচ্ছে টেকনিক্যাল কমিটিকে।
টেকনিক্যাল কমিটি তারপরে আপনার এটাকে পর্যালোচনা করে এই যে নানান ঘটনা কয়েকদিন ধরে ঘটছে এগুলি সব পর্যালোচনা করে একটা ডিসিশন দেবে। এটা অ্যাকচুয়ালি দ্য রাইট প্রসিডিউর ফলো করা হয়নি। শেষ করব শান্ত বাজার। তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ৩৭ ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও ভিসির পদত্যাগ দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা। সংহতি জানিয়ে রাত 9:30টায় শাহবাগ ব্লকেট। দ্রুত জুলাই সনদ করে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব বলছে বিএনপি। এনজিএম ও গণফোরামের সঙ্গে বৈঠক, মিথ্যাচার প্রতিহতে তারেক রহমানের আহ্বান। রোহিঙ্গা সংকটে অস্থিতিশীল পুরো অঞ্চল, গোল টেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা। দ্রুত প্রত্যাবাসনই একমাত্র সমাধান, কাতারের সহায়তা কামনা। গোল্ডেন ভিসায় দুবাইয়ে 450 ব্যক্তির সম্পদের পাহাড় শনাক্ত 70। আয়কর নথি তলব করে এনবিআরকে দুদকের চিঠি। এবং জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় বিক্ষোভে উত্তাল ভারত। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি, জড়িতদের নাক ভাঙা জবাবের হুঁশিয়ারি। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/echontv।